আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর প্রথম অফিসিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব আর কি জন্য এখানে আসছি সেটা নিয়ে আরো বিস্তারিতভাবে ডিসকাস করব। শুরুতেই যে কথাটা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং ক্লাসে বললাম যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 আপনাদের কিছু ক্লিয়ার আইডিয়া দিয়ে দিই। একটু আগে পুরাইরা যেটা বললো অফিসিয়াল ডাটা সে কোথাও পাইছে 4,500টা গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে, যদিও এটা মানে আমার ধারণা মানে আমি যতটুকু জানি এটা 5,000-এর উপরে, 5,500-এর উপরে মানে লাইসেন্সড গার্মেন্ট ফ্যাক্টরি যারা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর এছাড়া তো বিভিন্ন জায়গায় একটা ফ্লোর নিয়েও গার্মেন্ট ফ্যাক্টরি করে ফেলতেছে। আমি নিজে যে জাস্টে লেখাপড়া করছি যশোরে, ওখানেও গার্মেন্ট ফ্যাক্টরি ছিল বড় একটা, মানে 8-10 তলা। তো আর এখন হচ্ছে আপনারা তো জানেন যে সিরাজগঞ্জে ইপিজেড হচ্ছে, উত্তরবঙ্গে ইপিজেড সিরাজগঞ্জে আছে অলরেডি, জামালপুরে কি ওরা শুরু হয়েছে, চালু হয়েছে, ছোট্ট করে রান করছে, কিন্তু পরবর্তীতে এখন বুকিংগুলো হয় না। মানে জায়গা তো বরাদ করেছিল, একটা ইন্ডাস্ট্রি ঢুকছে, এখন এই যে ইদানিংকালে ইনভেস্টমেন্টগুলো ঢুকলে পরবর্তীতে আরো বড় না ঢুকবে। এটা সোনার বরিশালের কাজ করতেছে, আবার পুরোটা তো রেডি। আবার উত্তরবঙ্গেও হচ্ছে ইপিজেড হচ্ছে শুনছিলাম, পাবনা তো আপনাদের ওটা কিছু রান করে হচ্ছে না মোটামুটি ভালো, আপনারটা ভালোভাবে রান করা। এই নীলফামারীতে ইদানিং হয়েছে। আর পাবনায় তো নিজেদেরই অনেক গ্র্যাজুয়েট আছে, মানে ওখানে টেকনিক্যাল পারসন আছে। আপনারটা বেশ আগে হচ্ছে, পাবনায় ইপিজেডে বেশ সার্কুলার থাকে। আচ্ছা আচ্ছা। আর এই বিজনেসটা ধরেন এটা কিন্তু গার্মেন্টস বিজনেস, যেটা ওই আপনাদের ফ্রেন্ড আপনাদের ব্যাচমেট তামিম, তাকে আপনারা ধরবেন, তারা পরিবেশ যেভাবে দূষণ করে আপনারা ওইভাবে পরিবেশ দূষণ করেন না। তো দীর্ঘ সূত্রিতায় ওয়েব প্রসেসিংকেও হচ্ছে যখন বিভিন্ন মানে ওয়েব প্রসেসিং না, যে ডাইং ইন্ডাস্ট্রিগুলো তারা যখন বিভিন্ন রুলস রেগুলেশনের প্রেশারে পড়বে, চাপে পড়বে, নদী যখন আর বিশুদ্ধ ঝুঁকেও পানি বা ডাই করার জন্য পানি ওগুলো যখন আর ভালো মতো পাওয়া যাবে না, তখন কিন্তু আস্তে আস্তে ওই সেক্টরটা হুমকির মুখে পড়বে। এটা মানে এটা গার্মেন্টস সেক্টরের জন্য তখন ওয়াটারলেস ডাই চলে আসবে। এই জন্যই হচ্ছে ওয়েব প্রসেসিং 4 ক্লাস আপনাদের লাগবে, টেকনিক্যাল ক্লাস, মেজর ক্লাস। একটা হচ্ছে ওয়াটারলেস ডাই, আর একটা আছে মনে হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ডাই। ডাই আর ওয়াশিং ইজ তো স্যার একবারে দূষণের সর্বোচ্চ মাত্রায়। আচ্ছা, এবার ওয়াশিং ওয়ার্ডটা যেহেতু বললেন একটু বলি। ওয়াশিংটা অ্যাপারেলের ভেতরেই পড়ে, আপনারা নিজেরা অ্যাপারেলের ভিতরে ওয়াশিং নিয়ে লেখাপড়া করবেন। সম্ভবত ফাতেমা ম্যাম আমাদের ক্লাস নেবে এটা। তো এখানে হচ্ছে অলরেডি আপনারা জানেন, এমন জানেন না, ড্রাই ওয়াশ, ওয়েট ওয়াশ এগুলো নাম শোনেন নাই? এই যে আমাদের ডেনিম যে ফ্যাব্রিকগুলো মানে গার্মেন্টগুলো, ওটাতে আমরা যে ফিনিশিং টাচটা দিই, এখানে মেকানিক্যাল ওয়াশ আছে, সেগুলো বিভিন্ন রকম ড্রাই ওয়াশ, আবার হচ্ছে কেমিক্যাল, বিভিন্ন কেমিক্যাল ওয়াশ দেওয়া হয় যেটা ওয়েট ওয়াশের ভেতর পড়ে। এগুলো নিয়ে কি তামিমের আইডিয়া আছে ওয়াশ নিয়ে? এই ওয়াশটা আসলে সব জায়গাতে রাখা উচিত, কিন্তু ওয়াশটা এক্সক্লুসিভলি অ্যাপারেলের সিলেবাসে রাখছে। এইটাও সামনে রিভাইজ করা উচিত এই কারিকুলামটা। আমাদের তো কারিকুলাম বাংলাদেশে একসাথে রিভাইজ হয়, মানে রিভাইজ হলে সব ভার্সিটিতেই ওটা মানে ইমপ্লিমেন্ট করে। ওয়াশিংটা আসলে অ্যাপারেলের স্টুডেন্টরাই ওয়াশিংটা মূলত পড়ে, স্টাডি করে, কিন্তু এটা সবারই এটা স্টাডি করা উচিত। আর অ্যাপারেল 4টা মূলত আলোচনা করে প্রোডাকশন, এক্সক্লুসিভলি প্রোডাকশন ফ্লোর নিয়ে। তো তাইলে এবার আমরা অ্যাপারেল 4 এর ভেতর চলে যাই। অ্যাপারেল 3টা বললাম। প্রোডাকশন ফ্লোর বেসিক্যালি 3টা দেশ নিয়ে গঠিত। প্রোডাকশন ফ্লোরের ভিতর 3টা দেশ আছে, বুঝছেন? একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানটা পি আছে, তো পি দিয়ে বলে দিই। এর ভিতরে এটা সরাসরি প্রোডাকশন ডিপার্টমেন্টই বলে, আই ইনপুট, আর আইতে হচ্ছে আই, আর বিটা কিউ ইকুইভ্যালেন্ট করে, এটা হচ্ছে কোয়ালিটি। এই 3 ডিপার্টমেন্টের ভিতর মানে ওই যে মার্চেন্ডাইজারদের কথা বললাম, যে মার্চেন্ডাইজাররা নিজেদের কিউবিকলে চলে যায়, নিজেদের চারকোনা ডেস্কে গিয়ে সারাদিন কম্পিউটারে কাজ করে,
মাঝে মাঝে স্যাম্পল ডিপার্টমেন্টে যাই, গিয়ে জিজ্ঞেস করে আমার কি আপডেট আসলো। আবার মাঝে মাঝে স্টোরে যায়, স্টোরে গিয়ে জিনিসপত্র নিয়ে এসে স্যাম্পলকে দেয়, স্যাম্পল থেকে জিনিসপত্র আবার নিয়ে এসে নিজেরা বসকে দেখায়, ওভারহেডকে, যে সামনে আর কি কি ওয়ার্ক প্ল্যান, কোথায় কি ডিউ আছে, এগুলো ডিসকাস করে নিজের কিউবিকলে গিয়ে মানে নিরিবিলি কাজ করতে থাকে। আর হচ্ছে প্রোডাকশনের লোকজন কি করে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, ইন্ডাস্ট্রিতে যায়, আইয়ের লোকজন খুঁজে কোয়ালিটি আর প্রোডাকশনের লোককে, প্রোডাকশনের লোক খুঁজে কোয়ালিটি আর আইয়ের লোককে, আর আরেকটা কি কোয়ালিটি খুঁজে আই আর প্রোডাকশনকে খুঁজে, এবার তিনজন মিলে মারামারি করতে থাকে। মারামারি করতে করতে লাঞ্চের ব্রেক হয়, ওরা লাঞ্চ করে, লাঞ্চের পরে এসে আবার মারামারি শুরু হয়। তারপর মারামারি শেষ করে যে যার সব ডকুমেন্টে সাইন সিগন্যাল মানে সাইন টাইম শেষ করে আবার বাসায় রিপোর্ট করে পরের দিনের জন্য আবার রেডি হয়। তো মাঝে মাঝে প্রোডাকশন জিতে, মাঝে মাঝে আই জিতে, মাঝে মাঝে কোয়ালিটি জিতে। এইখানে প্রোডাকশনই বেশি জিতে স্যার। প্রোডাকশন কে বেশি জিতে ওটা আবার ডিপেন্ড করে বিভিন্ন মানে বিভিন্ন ফ্যাক্টরের উপর। আই বেশি জিতে আমাদের। এই যে উনি যেমন বলতেছেন ওনার ফ্যাক্টরিতে আই জিতে, আর আপনি যেটা বলছেন ওটা আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন জিতে। এটা যেই ইন্ডাস্ট্রিতে যেই ডিপার্টমেন্টের ম্যানেজারের পাওয়ার বেশি, যেই ইন্ডাস্ট্রিতে যেই ম্যানেজারের পাওয়ার বেশি সে তার টিমকে বড় করে বেশি, তারা যুদ্ধ করে বেশি, আর তারা যুদ্ধে জিতে বেশি। আমি 2 মাস ধরে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছি, টেক্সটাইল আর কি। ওইখানে আমি তো প্রোডাকশনে কাজ করাইছি, তখন কাজ করাইছি আর কি। পাপ হতে পারে, ওটা সমস্যা হয় না, কিন্তু সকালে গিয়ে বোতল কিনতে বোতল খাড়ে, এই ওরে দোষ দেয়, ওরে দোষ দেয়, ওরে দোষ দেয়, ওটা করতে করতে আমি নিজেও হয়ে গেছি এরকম। কারে দোষ দিয়ে আমি নিজে পাপ করছি না হইতে তো হবেই। এই যে আমি নিজে প্রথম যখন জবে আইতে ঢুকলাম, প্রথম দিন যখন ফ্লোরে গেলাম, প্রোডাকশনের একজন আমাকে পিছন থেকে গুলি করে দিয়েছে, আমি টেক পাই মানে আমি গুলি পিঠে নিয়ে ঘুরতেছি। তারপরে তারপরে শেষে গিয়ে বুঝলাম যে আমি আসলে ওই যে আপনারা বললেন না যে জিতছেন, তা আমি তখন শেষে গিয়ে বুঝলাম আমি তো অনেক আগে মারা গেছি, মানে কট তো বহুত আগে খেয়ে গেছি, অথচ আমি জানি না আমি কট খেয়ে ঘুরতেছি। যে আমি আইএল লোক, আমার কাজ হচ্ছে এফিসিয়েন্সি ইমপ্রুভ করে দেয়া, কোনো জায়গায় ওয়েস্টেজ পাইলে, আর এই যে এসএমভি এগুলো নিয়ে আপনাদের সিলেবাসের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করবো। আগে আমার স্টোরিটা শেষ করি। যে একটা ওয়ার্কারের প্রোডাকশন স্টাডি করতে গেছি, ক্যাপাসিটি স্টাডি করে, ক্যাপাসিটি চেক করে তার প্রোডাকশন স্টাডি করছি, স্টাডি করে দেখতেছি তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু সে হচ্ছে প্রোডাকশন দিচ্ছে অনেক কম। এবার আমাদের নিয়ম হচ্ছে যে সিগনেচার নিতে হবে, ওয়ার্কারের সিগনেচার নিতে হবে যে হ্যাঁ এটা আমার প্রোডাকশন। সিগনেচার তো সে দিবে না। এবার সিগনেচার না দিলে এবার আমার সিনিয়রদেরকে দেখছি যে তারা কিভাবে সিগনেচার আদায় করে নেয়, বা কিভাবে ইয়ে করে যে কিভাবে মিলাই দেয়, প্রোডাকশনের লোককে মিলাই দেয় যে আপনি লোক চাইছেন, এখানে যে হচ্ছে ঘন্টায় 200 পিস প্রোডাকশন দিতে পারবে, আপনাকে আমি লোক দিছি, এখানে বটল নেক নাই। এইসব টার্মগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার? বটল নেক আমি কম্পিউটারের সাথে রিলেটেড একটা টার্ম, এর সাথে বটল নেক হচ্ছে বটল নেক হইতাছে এমন একটা, আমি বটল নেক ওয়ার্ডটাতে থাকি। বটল নেক আমি শুনছি মানে উইন্ডোজ রিলেটেড একটা, উইন্ডোজে ওইটাতে একটা বটল ইস্যু আছে, কিন্তু টেক্সটাইলের বিষয়ে আমি বটল নেক প্রোডাকশনের যে কোনো জায়গায় বটল নেক হইতে পারে, এটা যে কোনো প্রোডাকশন, এটা কম্পিউটারে হইতে পারে। কম্পিউটারে কোন জায়গা আছে আমি তার একটু বুঝি। এই যে রাস্তায় তিনটা করে গাড়ি আসতেছিল, কিন্তু টোল বুথে যখন যাবে, গোমতী সেতু পার হইতে হবে, তখন টোল বুথে গিয়ে একটা করে গাড়ি টোল দিচ্ছে, টোল দিয়ে পার হচ্ছে। তাহলে এই জায়গাটা কি গাড়ি জমে গেল না অনেকগুলো? ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে গাড়ি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা গাড়ি এখানে জমে আছে, চাইতে পারতেছে শুধু একটা করে, একটা করে যাইতে পারতেছে। এটাই হচ্ছে বটলনেক। তার বটলনেকটা কিভাবে হয়? স্বর্ণা হচ্ছে খুবই, আমরা উদাহরণের সাপেক্ষে বলি, স্বর্ণা হচ্ছে খুবই ইফেক্টিভ একজন হচ্ছে অপারেটর, ঠিক আছে? ওর অপারেশনটা ঘন্টায় 250 পিস করে ডেলিভারি দিচ্ছে। আর সাকিব হচ্ছে স্বর্ণার চেয়ে একটু কম এক্সপার্ট, অত এক্সপার্ট না। সাকিব হচ্ছে ঘন্টায় 240 পিস প্রোডাকশন দিচ্ছে। তাহলে সামনে আলামিনের কাছে কয়টা আসবে? 240 আসবে না? এবার আলামিন হচ্ছে রিপ্লে দিতে পারছে, মানে আলামিন হচ্ছে ধরে নিচ্ছি একটু কম ইফেক্টিভ, ঠিক আছে? এবার আলামিন দিচ্ছে 150 পিস। আলামিন ঘন্টায় 150 পিসের বেশি প্রোডাকশন দিতে পারতেছে না। আর তামিমের কাছে আসবে কয়টা? 150 পিসই আসবে। এবার আপনি তো চাইলেও 151 পিস দিতে পারবেন না, ওই 150ই দিতে পারবেন। এটাই হচ্ছে বড়।
তো এই ইন্ডাস্ট্রির কাহিনীতে ফেরত আসি যে ওই মানে প্রোডাকশনের যিনি এক্সিকিউটিভ রেসপন্সিবল উনি আমাকে বলছে যে এখানে আমি যদি আইদেরকে দিনে গিয়ে একটা ফোরকাস্ট করে দিতে হয়, টার্গেট দিতে হয়, যে এখানে আমি লোক এভাবে সেট করে দিছি, এখান থেকে আজকে দিন শেষে প্রতি ঘন্টায় 500 পিস করে নিট বাচ্চা, আমি তো বেবি আইটেমের ওখানে ছিলাম, তো ঘন্টায় 500 পিস করে প্রোডাকশন হয়ে যায়। তো SMB3 বডি স্যুট এগুলো হচ্ছে SMB3 হতো 3 মানে একটা অপারেটর এটা নিয়ে যদি বসে 3 মিনিটে শেষ করে ফেলতে পারবে SMB3। তো এই কম হয়ে গেছে SMB কম হয়ে গেছে। হ্যাঁ ওই তো মানে আমি নিটওয়ার্কের কাজ করতাম তো বেবি আইটেম, ওখানে SMB এরকম আবার বেশি SMB জিনিসও ছিল। তো এইটা ধরেন একটা হচ্ছে 25 জনের একটা লাইনে, এইটা একদিনে টার্গেট ছিল 10 ঘন্টায়, 10 ঘন্টা হিসাবে আমাদের শিফট হিসাব হইতো, 10 ঘন্টায় টার্গেট ছিল 5000 পিস। তো আমি ওইভাবে ওয়ার্কার সেট করে দিয়েছি, ম্যান পাওয়ার সেট করে দিয়েছি যে হ্যাঁ এখান থেকে 5000 পিস আসবে। প্রোডাকশনের এক্সিকিউটিভ তখন এসে আমাকে বলতেছে না এখানে 5000 আসবে না, এই জায়গায় বটল নেক আছে। বটল নেক বলতে যে এই জায়গায় ওয়ার্কার ইনএফিশিয়েন্ট, ওরা 2-3 জন মিলে ধরেন 500 পিস করে দেওয়ার কথা 1 ঘন্টায়, 2 জন মিলে হলে 250 করে দিবে, 3 জন মিলে হলে কত 133 না 133 না, 3 জন মিলে হলে 167 পিস, 167 পিস করে হচ্ছে 3 জন মিলে 500 করে দিবে ঘন্টায়। এখন আমাকে প্রোডাকশন অফিসার দেখায়, প্রোডাকশন এক্সিকিউটিভ দেখাই দিল যে না এখানে বড় অনেক আছে, এরা 3 জন মিলে 500 দিতে পারতেছে না, 3 জন মিলে এরা 350 দিচ্ছে। তো তখন আমি ওখানে গিয়ে কাজ করব। কাজ করার সময় প্রোডাকশন অফিসার কি চাবে, প্রোডাকশন এক্সিকিউটিভ বা প্রোডাকশন টিম তারা কি চাবে সব সময়, তারা চাবে যে টার্গেট এমন হোক যেটা আমি অ্যাচিভ করতে পারবো, অ্যাচিভ করে আমি যদি আরো 2-3%, খুব বেশি না কিন্তু 2-3%, যে 4000 পিস প্রোডাকশন করে দেওয়ার টার্গেট আছে, আমি 4030 পিস করে দিলাম, তাইলে আমি হচ্ছে একটা বাহবা পাবো, বাহ তুই তো আজকে আরো 30 পিস এক্সট্রা করে দিচ্ছ, ওটা পরের দিন 30 পিস কম করলে হবে। কিন্তু আই কি চাবে, আই চাবে হচ্ছে যে গতকালকে 4000 পিস করাইছি, আজকে আমি এখানে 4050 করাবো, 4030 না 4050 করবো, পরের দিন 4100 করাবো, তারপরের দিন 4120 করাবো। আই চাবে এটা। আর কোয়ালিটি চাবে কি, কোয়ালিটি বলবে যে মানে কোয়ালিটি শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ছিল সবচেয়ে নিরীহ ডিপার্টমেন্ট, মানে দাঁত ছাড়া বাঘ, সে বাঘ কিন্তু তার দাঁত নাই, সে শুধু এসে রিকোয়েস্ট করতো যে মানে এরকম ডিফেক্ট প্রোডাক্ট আপনারা তাড়াহুড়া করে বানায়েন না, এসে ধরতো মানে ওয়ার্কারদের সাথে ইয়ে করতো যে তোমরা এত ডিফেক্টিভ প্রোডাক্ট বানাচ্ছ কেন, এগুলো তো পাস হবে না। ওই যে আপনারা এগুলো পড়ছেন না, ইকুয়াল চার্ট নিয়ে ক্লাস হয়েছে অফিসিয়াল, না হলে বলেন আর অ্যাপারেল 2 তে হয়নি ইন্সপেকশন হইছে। আচ্ছা, তো এই ইকুয়াল চার্ট অনুযায়ী ওদের তো ইন্সপেকশন করতে হয় কোয়ালিটি অ্যাসুরেন্স টিমকে, তারা ইন্সপেকশন করে তারা যদি না পায় তখন মানে তারা যখন ডিফেক্ট পায় তখন তো তাদের আবার লাইনে ফেরত পাঠিয়ে দিতে হয়। তো ওই জন্য তারা আগে লাইনে এসে ইয়ে করতো যে যেমন ধরেন সবার হাত 2 হাত একসাথে করেন, এই যে মোনাজাতের মতো প্রার্থনার মতো 1 হাত 2 হাত একসাথে করেন, 2 হাত মিলে একটা অর্ধচন্দ্রাকৃতি শেপ হয় না ভেতরে, হ্যাঁ। তো এইটা এবার চিন্তা করেন একটু জাস্ট উপরে নিচে করে ফেলেন, 2টা হাত 2টা রেখা মিলাচ্ছেন না। সবচেয়ে কমন যে ফল্টটা হয় এটা ইন্ডাস্ট্রিতে যে আপ ডাউন মিস্টেক, যে সেলাইটা ম্যাচ করে না, এখানে স্লিভ এট আছে সেলাই ম্যাচ করে না, তারপরে হচ্ছে ওটার নাম কি আনকাট থ্রেড নিয়ে তো এটা দিয়ে হেল্পার দিয়ে সামনে দিয়ে তারপর ফিনিশিং পর্যন্ত যাইতে হয় আমার আনকাট। এই আনকাট থ্রেড নিয়ে আমার ইন্ডাস্ট্রির একটা রক্তাক্ত ইতিহাস আছে। রক্তাক্ত ইতিহাস হচ্ছে এই আনকাট থ্রেড একটা বাচ্চাদের ওই যে এটা কি, এটা হচ্ছে বডি স্যুট, ওটা হচ্ছে স্লিপ স্যুট বলে সিএন্ড এর। সেই আনকাট থ্রেড নিয়ে একটা ওরিয়েন্টেশন আমার এই সময় সকালে করছি। এই যে
জিপার সহ ছবি ঝাপসা না এই যে উপরে একটা বাটন আছে স্ন্যাপ বাটন আর পুরোটাই জিপার টপ থেকে বটম পর্যন্ত একদম পায়ের পাতার নিচে এটা আবার ফুটও আছে মানে নিচে ফলস জুতাও আছে যে ওইটা পরে ও রুমে হাঁটাহাঁটি করতে পারে এই স্লিপ স্যুটে হাতের ভেতরে না পায়ের ভেতরে এক জায়গায় একটু এক্সট্রা সুতা চলে গেছে এটা হচ্ছে কার্টার্স কোম্পানি নামটা দেখেন এদের বাচ্চাদের আইটেম হিসেবে এগুলো খুবই এক্সপেন্সিভ যে এইগুলো মনে হয় বাচ্চাদের আইটেম স্লিপ স্যুট $20-25 জাস্ট এই টাইপের জিনিসগুলো চিন্তা করেন নিট ফ্যাব্রিক নিট গার্মেন্টের তো দাম এমনি কম সেই হিসাবে এগুলো অনেক এক্সপেন্সিভ আইটেম তো সুতা চলে গেছে বাচ্চাকে পড়ানো হয়েছে আমেরিকার বাচ্চা তাদের রক্তের দাম তো একটু বেশি তো ওই আনকাট থ্রেডে হাতের নাকি পায়ের আঙ্গুল কেটে গেছে কেটে যাওয়ার পর এটা নিয়ে তো অনেক মানে অনেক হইচই হয়ে উঠল যে হ্যাঁ আপনারা আনকাট থ্রেড আপনারা হচ্ছে ডিফেক্টিভ গার্মেন্টস দেন এটাতে আমাদের কনজিউমাররা মানে আহত হচ্ছে এখানে আমাদের একটা ব্যাড রেপুটেশন হচ্ছে আমরা ইয়ে করব তারপরে তারা ক্লেম দিতেছে মানে মামলা দেওয়া যেটা বলে আর কি ক্লেম দিতেছে যে আমাকে ডিফেক্টিভ প্রোডাক্ট সেল করা হয়েছে তো এইটা নিয়ে তখন ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভরা অনেক মাথায় হাত মানে কার্টার্স কিন্তু অনেক বড় একটা বায়ার আমার ফ্যাক্টরি একটা বড় বায়ার ছিল তারা তারপরে অনেক দিন নেগোশিয়েট করে আমেরিকায় দৌড়াদৌড়ি করে যাওয়া আসা করে ওদেরকে শান্ত করে রাখছে শেষমেশ মানাইছে $4 মিলিয়ন ওইটাই বললাম রক্তাক্ত ইতিহাস মানে কোম্পানিরও রক্ত ঝরছে আর বাচ্চা তো রক্ত ঝরছেই $4 মিলিয়ন ক্লেম দেওয়া হয়েছে $40 লাখ তাহলে কোটিতে কত হয় ইনিশিয়াল ক্লেম কত ছিল ইনিশিয়াল ক্লেমই 4 লাখ ছিল পরে আরো 1 লাখ হয়েছে টোটাল 5 লাখ ইনিশিয়ালি 4 লাখ মানে 4 লাখ না 4 মিলিয়ন ছিল পরে আরো 1 যোগ হয়ে 5 মিলিয়ন হয়েছিল এবং কার্টার্স তাহলে দৌড়াদৌড়ি করে লাভ হলো কি বায়ারকে রাখছে বায়ার এখনো আছে বায়ার তো আরো বড় বিজনেস দিচ্ছে রেপুটেশনটা ধরে আছে মানে একটা বায়ার একটা জায়গা থেকে চলে আসা মানে ব্যবসা কিন্তু শুধু লাভের উপরও ডিপেন্ড করে না ব্যবসা কিন্তু রেপুটেশনের উপরও ডিপেন্ড করে আর গত বছর $8 লক্ষ ক্লেম পেয়েছি আমরা তারপর $8 লাখ ক্লেম দিয়ে দিছে দেওয়ার পর এখন কি আছে হ্যাঁ বায়ার আছে না বায়ার আছে তারপরে আবার হচ্ছে $12 লক্ষ টাকার ক্লেম খাইলাম যে নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে এটা আমি নিজে খাইছি খাওয়ার পরে খুব সুন্দর করে সেটা ম্যানেজ করে টাকা মানে ক্লেম দিছে ঠিক আছে কিন্তু বায়ার আছে আমাদের বায়ার এখনো কাজ করতেছে এগুলো আসলে যখন একটা ব্যবসা করতে হয় কোনো জায়গায় ওটা লং টার্ম চিন্তা করতে হয় যে ঠিক আছে আমি ক্লেম দিলাম না বা আমি হচ্ছে এর সাথে বিজনেস করলাম না আমি পুটাই ফেললাম এটা কিন্তু এত সহজ না আপনার নিজেরও মার্কেটে ইনভেস্ট করে রাখা আছে আর আপনি নামছেন 10-15-20 বছরের প্ল্যান নিয়ে তো এটা মানে এরকম সিচুয়েশন আসবেই যারা এরকম বিগ পিকচার চিন্তা করে তাদের এরকম বড় বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় আমাদের গত বছর স্যার ফ্যাক্টরিতে ক্লেম আসছে 2টা ক্লেম আসছে এমনি স্যার মানে 1 মাসের যে প্রফিট সব দিয়েছি মানে পুরো মাস আর কি আমাদেরকে নি স্যালারি দিল প্রফিট যা ছিল সব দিয়ে দিয়েছে কাটে বায়ার থেকে কারণ আপনার গ্রুপ ওটা আপনার কোম্পানি বা এমডি স্যারের কথা বলতেছেন এমনি সে লং টার্ম চিন্তা কোন করতেছে ফ্যাক্টরিতে এসে পোষায় নিবে এরকম ভাবছে স্যার এসব বায়ারের সাথে তার চুক্তি হয় হ্যাঁ ওই চুক্তির সাপেক্ষেই তো ওরা ক্লেম করে চুক্তির সাপেক্ষে যে আমার সাথে যে চুক্তি হয়েছে আমাকে সেই অনুযায়ী ওরা জিনিস দেয় নাই পাইছে এবং ওরা প্রমাণ যথাযথ প্রমাণ দিয়ে ওরা এটা আদায় করে $1 মিলিয়ন তো এমনি দিয়ে দিবে না হ্যাঁ হ্যাঁ এবং এখানে ইন্টারন্যাশনাল যে এনফোর্সমেন্ট বাহিনী আছে ইন্টারন্যাশনাল মিডিয়েটর আছে তারা ইনভলভ হয় তারপরে আমাদের ভুলটাও কি ছিল মানে আমাদের একটা বায়ার আছে ল্যান্সিন না তো ল্যান্সিনের কাজের প্রচুর ভেরিয়েশন তো মানে ওদের 1000 মালের মধ্যেই 7-8টা ভেরিয়েশন আছে 4-5টা কালার আছে এরকম একটা স্টাইল লেভেল আর একটা স্টাইল লেভেলের জন্যই এত ক্লেম দেওয়া আছে মানে এটা তো আর কি বায়ারের জন্য খুব হার্মফুল কিছু না মানে এইরকমই হয় যে একটা থ্রেডে একটা আঙুল কেটে গেছে ওটা তো বাংলাদেশে তো এটার জন্য কেউ ক্লেম কোন একটা কনজিউমারের যদি এরকম হাত কাটে সে কি আড়ঙে গিয়ে বলে আমার হাত কাটছে সুতাটা ছিঁড়তে গিয়ে তো ওইটাই আর কি ওরা সু করে দেয়
আমেরিকায় তো সু করে দেয় যে আমার হাত কাটছে এখন হাত আমার কাটা টাকা তাও ধরে নিলাম যে একটা বাচ্চার হাত বা পায়ের আঙুল কাটছে, এটা একটা বড় ইস্যু, লেভেল মিস্টেক। আমার কাছে একটা লেভেল মিস্টেক তো বড় ইস্যু না, এটাও বড় ইস্যু। মানে স্টাইল কথা হচ্ছে পুরো স্টাইলের লেভেল লাগছে। কথা হচ্ছে যে এখন আমরা প্রোডাকশন নিয়ে আলোচনা করতেছি, তো এবার নিজেদেরকে প্রোডাকশন ফ্লোরে কল্পনা করো যে এটা একটা প্রোডাকশন ফ্লোর, এখানে জাস্ট এই লাইন, এই যে আমার সামনের এই লাইনেরই ঘন্টায় দিতে হচ্ছে 500 পিস করে, এই লাইনকে আমার ঘন্টায় দিতে হচ্ছে 150 পিস করে, এই লাইনকে আমার ঘন্টায় দিতে হচ্ছে 220 পিস করে। সেখানে একটা লেভেল মিস্টেক, যারা নিজেদেরকে ফ্লোরে বিবেচনা করে, কোনো এসি অফিসার নিজেদেরকে এসি অফিসে চিন্তা না করে ফ্লোরে চিন্তা করেন, যে যারা ঘন্টায় 220 পিস দিচ্ছে, ঘন্টায় 400 পিস দিচ্ছে, ঘন্টায় 150 পিস দিচ্ছে, একটা লেভেল মিস্টেক বা একটা সুতা তো থেকে যাইতেই পারে কি না? হ্যাঁ, ওইটা তো স্যার কিউসি ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল যে তুমি কেন ধরতে পারলা না। ওই তো এই আবার আর ব্যাপারটা এমন না যে পকেটে ওয়াশিং পাথর নেই, ওয়াশিং পাথর নেই। আর ব্যাপারটা এমন না যে শুধু একটা ধরতে পারে নাই 10-15টা, ওরা গিয়ে এই 10-15টার ভিতরে একটা খুঁজে পাইছে। এমন না যে শুধু একটাই আমি ধরতে পারি নাই, সেই একটাই ওরা খুঁজে ফেলছে, এটা খুবই কাকতালীয় হবে ঘটনাটা, এরকম ঘটে না। আর এগুলো তো পরের কথা, এখানে কিছু বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কাপড় না দিয়ে ইট পাঠায় দেয়, তাহলে ওটা কি বলবো? হ্যাঁ, আমাদের নিজেদেরও জায়গা থেকে ইয়ে হইতে হবে আর একটু। এখন যদিও মডেল বেঁচে গেছে না, আর 5 মিনিট নিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট কোর্স কন্টেন্টগুলো একটু ডিসকাস করে দিই। এখানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট থাকবে আপনাদের। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টে যে প্রোডাকশন প্ল্যানিংটা কি, প্রোডাকশন কন্ট্রোল কি, লাইন ব্যালেন্সিং কি, বেসিক আলোচনা হবে। তারপরে আমরা প্রোডাকশন সিস্টেম পিএস, যে প্রোডাকশন সিস্টেম 4 রকমের হয়, যে প্রথমটা হচ্ছে জব শপ বা ক্রাফট শপ, তারপর হচ্ছে ব্যাচ প্রোডাকশন সিস্টেম, এখানে কিন্তু আবার ওয়েট প্রসেসিং, টেক্সটাইল এগুলো আলোচনা আসবে। তারপরে হচ্ছে মাস প্রোডাকশন সিস্টেম, যেটা গার্মেন্টসে হয়, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন সিস্টেম, যেটা আসলে গার্মেন্টস, অ্যাপারেল কোনো ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল কোনো ইন্ডাস্ট্রিতে পসিবল না। কেন পসিবল না ওটা নিয়ে আমরা ডিসকাস করবো। টুলস অফ প্ল্যানিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ওটা হচ্ছে এসএমবি। এই যে এসএমবি নিয়ে আমরা আলোচনা করবো। এসএমবি নিয়ে আলোচনা করতে গেলে ওয়ার্ক মেজারমেন্ট, টাইম স্টাডি, মোশন স্টাডি, মেথড স্টাডি সব কিছুই চলে আসবে। আর কাটিং রুম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ফিনিশিং রুম ম্যানেজমেন্ট, আর হচ্ছে সুইং রুম ম্যানেজমেন্ট। এই রুম ম্যানেজমেন্টগুলো হচ্ছে কাটিং রুমে আসলে কি কি ইনপুট আসতেছে, সেই ইনপুটগুলো নিয়ে যে ম্যাটেরিয়াল ইনপুট হচ্ছে ম্যাটেরিয়াল, কি কি ম্যাটেরিয়াল আসতেছে, আমি কি কি ম্যাটেরিয়াল আউটপুট হিসেবে পাঠাবো ওইটা। তারপরে ম্যান, কাটিং রুমে কোন কোন ম্যান থাকে, তাদের কি কি থাকে, আর মেশিন, কাটিং রুমে কোন কোন মেশিন কি কি থাকে, এটাই হচ্ছে কাটিং রুম ম্যানেজমেন্ট। সুইং রুমে ওই সেম জিনিস, এইভাবে মনে রাখলে আপনাদের বুঝতে সহজ হবে যে সুইং রুমে কোন কোন ম্যান ইনভলভ, কোন কোন মেশিন ইনভলভ, কোন কোন ম্যাটেরিয়াল ইনভলভ, এটা হচ্ছে সুইং রুম ম্যানেজমেন্ট। ওকে, আর তারপরে কি ফিনিশিং রুম ম্যানেজমেন্টে আচ্ছা যাক ভালো হয়েছে, আপনাদের এটা মনে হয় একিউএলটা এই সিলেবাসে আছে, তো আমি একিউএল চার্টটা ডিসকাস করে দেবো এখানে। একিউএল আর ফাইনাল ইন্সপেকশন, আর কোয়ালিটি ম্যানেজমেন্টের ভিতরে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন জায়গায় কোয়ালিটিরা কনসার্ন থাকে, কী কী নিয়ে কনসার্ন থাকে ওইটা, আর কমপ্লায়েন্স ইস্যু। সামনে কিন্তু এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে, যখন যদিও এখন ডোনাল্ড ট্রাম্প এসে অনেক কিছু রিভার্স করে ফেলতেছে, কিন্তু এই জিনিসগুলোতে অনেক বেশি গুরুত্ব বেড়ে গেছিল। পরিবেশ রক্ষা করার জন্য কি কি সার্টিফিকেশন নেওয়া লাগবে, হ্যাঁ মানবাধিকারের ব্যাপারগুলো, যে এটা এনশিওর করার জন্য কি কি সার্টিফিকেশন লাগবে, কি কি ভ্যালুস, কি কি রাইটস এনশিওর করতে হবে। তো এই জিনিসগুলো আমরা কমপ্লায়েন্স ইস্যুতে দেখবো কি কি সার্টিফিকেশন লাগে। আর কি বাকি থাকে, সিম স্ট্রেংথ নিয়ে, সিম স্ট্রেংথ আসলে অ্যাপারেল 1 এর টপিক, এখানে শর্ট একটা ডিসকাস করে দেবো, এটা বড়ভাবে আসবে। আচ্ছা